চাচা, আমি আপনার কিছুতেই প্রস্তাব মানতে পারব না। আপনি দয়া করে আপনার এই সব প্রস্তাব ফিরিয়ে নিন। চাচা তখন আমায় একটা কাপড় দিয়ে বলল, কিন্তু চাচা, আমি তো চাচা নয়। একদম চুপ, কোনো কথা বলবি না। আপনি আমার চাচা হয়ে কেন মিথ্যা বলছেন? আমি তো আপনার মেয়ের মতো। চাচা তখন আমায় এমন একটি কথা বলেছিল, সেটা শোনার পর আমার সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। বাকি ঘটনাটি গল্পতেই বলছি। ছোট্ট একটা গ্রামে ঘুরে ঘুরে থাকত ললিতা আর তার মা আনারকলি। ললিতার বাবা নেই। ছোটবেলা থেকে তার মা আনারকলির মুখে শুনে এসেছে তার বাবা মারা গেছে। ললিতা কখনো তার বাবাকে দেখেনি। তার বাবা কেমন দেখতে ছিল সেটাও জানে না, শুধু নাম শুনেছে। আর কোনো ভাই বোন নেই। ললিতার খুব ভালো দিন যাচ্ছিল মা মেয়ে। সারাদিন আনারকলি মেম্বার বাড়িতে কাজ করল, আর সন্ধ্যা হলেই ফিরে আসত তার ছোট্ট কুড়ে ঘরতে। রোজ রোজ ললিতা রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করত মায়ের জন্য। তারপর যখন আনারকলিকে দেখতে পেত, তখন মিষ্টি একটা হাসি দিয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরত। এরপর আমি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ত। আবার সকালে আনারকলি উঠে রান্নাবান্না শেষ করে মেয়ের জন্য খাবার রেডি করে চলে যেত। ললিতা পড়াশোনায় খুব ভাল ছিল, কারণ তারও খুব ইচ্ছে মায়ের স্বপ্ন পূরণ করা। এবার এসএসসি পরীক্ষা দেবে ললিতা, কিন্তু এর মধ্যে মা চলে গেল। এখন কোথায় থাকবে, কি করবে, আরও কি পড়াশোনা করতে পারবে ললিতা? হেঁচকি তুলে কাঁদছে ললিতা। এখানে আমি ছোট বড় অনেকে উপস্থিত রয়েছে। বাড়ির উঠোনে ঠান্ডা মাটির উপর শুধু একটা পাতলা চাদর বিছিয়ে শুয়ে রেখেছে আনারকলিকে। ললিতা একবার মাথার কাছে গিয়ে কাছে, আবার পায়ের কাছে গিয়ে পা গরম করার জন্য মালিশ করছে। ললিতা এমন অবস্থা দেখে মধ্যবয়স্ক একজন লোক ললিতার পাশে গিয়ে বসল। স্নেহের হাত ললিতার মাথায় রেখে বলল, কান্দিস না মা, নিজেকে শান্ত করো। এতকালে তোর মায়ের আরও অশান্তি হইব। আর কাঁদিস না, মায়ের জন্য 2 হাত তুলে দোয়া কর যাতে সে পরপারে ভালো থাকে। লোকটার কথা শুনে মাথা তুলে চাইল। ললিতা আরও যেন কান্না বেড়ে গেল তার। এবার গলা ছেড়ে কাঁদতে কাঁদতে ললিতা বলল, উচ্চাসা গো, আমায় আপন বলতে আর কেউ থাকল না পৃথিবীতে। আমি এখন কার কাছে যাব? কষ্ট পেলে কার কাছে বলবো? কি আমাকে আদর করবে? কে আমাকে শাসন করবে? কার কোলে মাথা রেখে ঘুমাব? আমার তো সব কিছু শেষ হয়ে গেল চাচা। চিন্তা করিস না ললিতা, আল্লাহ একটা ব্যবস্থা ঠিকই কইরা দিব দেশ। তুইও এখানে থাকা বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি মাটি দিয়ে ফেলা লাগবে। না চাচা, আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো না। আমার মা এভাবেই আমার কাছে থাকবে, তোমরা চলে যাও চাচা। এটা হয় না রে মা, তোর মা যতই পারে থাক, তত কষ্ট বেশি হয়। এবং তুই আমার কথা শুনুক মা। কিন্তু আমি কিভাবে থাকব মাকে ছাড়া, বল একবার চাচা। আমি বুঝছি তো মেলা কষ্ট হইতেছে, কিন্তু সত্যি তো এটাই যে এই দুনিয়ায় কেউই চিরস্থায়ী না। আইস তোর মা গেল, কাল আমি যামু, পরশু আবার আরেকজন যাব। এমনি দুনিয়া চলে। তুই আমার সাথে আমার বাড়িতে থাকবি এখন থেইকা। আমার পোলাপানদের সাথে থাকবি। চোখ মুখ মুছে উঠল ললিতা। কিছু মহিলা এসে আনারকলিকে নিয়ে গেল গোসল করাতে। ললিতার ঘরের মধ্যে ঢুকে ছোট চৌকিতে বসে আবারও 2 চোখের পানি ছেড়ে দিল। আনারকলির বালিশটা বুকে চেপে ধরে বলতে শুরু করল, না গো, এই বালিশে তুমি মাথা রেখে ঘুমাতে। তোমার চুলের তেলের সুগন্ধ এখনো রয়ে গেছে। মা, শুধু তুমি চলে গেলে। কিভাবে পারলে তুমি তোমার ললিতাকে একা করে দিয়ে চলে যেতে? তুমি তো সব সময় আমার ছায়া হয়ে থেকেছ, তাহলে আজ কেন চলে গেলে মা? কেন এত স্বার্থপর হলে তুমি মা? ললিতার বয়সী এক মেয়ে এসে পাশে বসল। কাঁধে হাত রাখতেই ফিরে তাকাল ললিতা মেয়েটাকে, যাকে ধরে হু হু করে কাঁদতে শুরু করল। ললিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেয়েটা বলল, কাঁদিস না রে ললিতা, এরপর তো অসুস্থ হয়ে যাবে। দেখ, আজ তুই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছিস, কাল আমাকেও সেই পরিস্থিতিতে দাঁড়াতে হবে। কখন কার কি হয়ে যায় সেটা বলা যায় না রে। তুই আমার সাথে চল, আব্বা তো বলল তোকে আমাদের বাড়িতে থাকতে। ললিতা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ 2টা মুছে বলল, কিন্তু তুমি চাচি তো আমাকে পছন্দ করে না। তাহলে আমি কিভাবে যাব? না না, আমি এখানেই থাকব। তুই কিচ্ছু চিন্তা করিস না, আব্বা সব কিছু ঠিক করে দেবে। ললিতা কিছু বলল না, শুধু মাথা ডান বামে নাড়িয়ে বোঝাল সুমির সাথে যাবে। রহমত আলীর ছোট মেয়ে সুমি। সুমি আর ললিতা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে। একই স্কুলে 2 জন পড়াশোনা করে খুব ভালো সম্পর্ক। দুজনের মধ্যে সচরাচর কেউই বলতে পারে না যে এদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই। রহমত আলী অলি তাকে নিজের সন্তানের মতো স্নেহ করে, কিন্তু তার স্ত্রী রাবিয়া, সে খুবই অপছন্দ করে ললিতাকে।
দুচক্ষে সহ্য করতে পারে না। এলাকাবাসীর সবাই মিলে মাটি দিয়ে দিল আনার ক্লিকে। মায়ের কবরের পাশে বসে প্রচণ্ড কান্না করছে ললিতা। সুমি তাকে ধরে বাড়িতে নিয়ে গেল। ললিতাকে দেখে সুমি মা শায়লা চেঁচিয়ে উঠল। মায়ের এমন ব্যবহার দেখে শুনে বলল, মা এবার তো একটু মানুষ হও, সেই ছোটবেলা থেকে দেখছি তুমি ললিতাকে সহ্য করতে পারে না। সবসময় মেয়েটার গালমন্দ করতে থাকো কেন বলতো? সামলাতে এসে সুমিকে একটা চড় বসিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি করলি তুই? আমি মানুষ না? তোর এত বড় সাহস কে মনে হইল রে? তুই জানিস না আমি কি কারণে ওকে সহ্য করতে পারি না? কারণ তোর বাবা মাকে রেখে ললিতাকে দিয়ে তার পায়ে ব্যথা সরানোর জন্য ললিতাকে দিয়ে মালিশ করায়। কেন আমি পারি না তার সেবা যত্ন করতে? ললিতাকে কেন শুধু শুধু কষ্ট দেবে? ললিতাকে দিয়ে তোর বাবা পায়ে তেল মালিশ করায়। কেন আমি পায়ে মালিশ করে দিলে ব্যথা কমবে না? তোর বাবা দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে। উত্তর বাবার উদ্দেশ্যটা কি? বর্তমানে অতীত টেনে আনছ কেন মা? তুমি কি ভুলে গেছো বাবার বাজে স্বভাবের কথা? এরপরও তুমি এসব কথা বলা আছে বলছো কিভাবে? লজ্জা বলতে কিছু নেই? তুই ওরে নিয়ে বাইর হ আমার বাড়ি থাকা। আমার চোখের সামনে ওরা দেখবার চাই না। এটা তোমার বাড়ি না মা, এটা আমার আব্বার বাড়ি। আর আব্বা নিজেই বলেছে ললিতাকে এখানে এনে রাখতে। তোর বাপের মনে তো মেলা দয়া, খালি টেহা কামানোর ক্ষমতা নেই। নিজের সংসার চলে না, আবার আইছে আরেকজনের নিয়ে। যথেষ্ট ভালোভাবে সংসার চলে মা, শুধু তোমার মুখে এমন কথা শুনে। তুই কিন্তু মেলা কথা কইতাছে শুনি। এর মধ্যে রহমত আলী চলে এল। তাকে দেখে শায়লা আরও দ্বিগুণ বেড়ে গেল। রহমত আলী এগিয়ে গেল তাদের দিকে। শায়লার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, এত চেঁচাচ্ছ কেন শায়লা? মায়াদের সবেমাত্র মা মারা গেছে, সারাদিন কিছু খায় নাই কাছে। মেলা এখন কি মন মেজাজ ভালো আছে? এখন ওর আপন বলতে আমরা ছাড়া আর কেউ নাই, বুঝ না কেন তুমি? আমগো পোলা মাইয়া আছে, যেদিন আমরা মহিলা যাব সেদিন তাগো এমন অবস্থা হয়েছে। তাই কইতাছি আগে যা হয়েছে সব ভুলে যাও, আর মায়ের লগে খারাপ ব্যবহার করো না। রহমত আলীর স্ত্রী বলল, তুমি যে কেন মায়ের জায়গা দিয়েছ তা আমি ভালো করে জানি। তোমার উদ্দেশ্য ভালো না। রহমত আলী শাহের কথায় কান না দিয়ে সুমির দিকে তাকিয়ে বলল, তুমি ওরে নিয়া ঘরে জামায়াতের সারাদিন না খাইয়েছিল, কিছু খাইতে যা। ঠিক আছে আব্বা। তুমি ললিতাকে নিয়ে ঘরে ঢুকে গেল। রহমত আলী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মায়া মেলা অসহায় বোঝ, শায়লা ওর সাথে খারাপ ব্যবহার করো না। কয়েকটা দিন বাদে ওর পরীক্ষা, এমন কিছু করিও না। পরীক্ষা শেষ হলে দেহে ভালো পোলা দেখাবি না দিদি মনি। শায়লা বলল, তুমি এই মায়ের বিয়ে দেওয়া লাগবে না, তুমি নিজেই ওকে ঘরে রেখে দাও, তোমার রক্ষিতা করে। এই কথা বলতে শায়লাকে একটা চড় মেরে বসল। শালা বলল, কি করলে তুমি? যেখানে আমগো নিজের মায়া গুড়িয়ে দেব আর পারতাছি না কে? হ্যাঁ, পয়সা নেই, এখন আবার অরণ্যের মায়াবী। আবার চাও তুমি? যা ইচ্ছে তাই করো তুমি, কিন্তু ওই মায়া পরীক্ষা পর্যন্ত এই বাড়িতে থাকবার পারব, এরপর আর না, মনে রেখো। কথাগুলো বলে শালা চলে গেল। তারপর রহমত আলীর মাথায় ব্যথা, তাই লতাকে বলল, ললিতা আমার মাথা ব্যথা করছে, আমার কপালটা একটু মালিশ করে তো মা। ললিতা চাচার কাছে এসে বসল। ললিতা চাচার মাথায় মালিশ করতে করতে বলল, চাচা আমি তোমার সেবা যত গলায় চাচি তা সহ্য করতে পারে না। চাচা তখন বলল, তোর চাচির মতো মেয়েকে বিয়ে করে আমি অনেক ভুল করেছি। তোর চাচি তো কে দেখতে পারে না। আমি তো চাই তোকে আমার মেয়ের মতো লালন পালন করি, কিন্তু তোর চাচ্ছি এটা চায় না। আমিও বলে দিয়েছি তুমি চলে গেলে চলে যাও, কিন্তু ললিতা আমার বাড়িতে থাকবে, এটাই আমার শেষ কথা। আজ আকাশের অবস্থা তেমন একটা ভালো না। ললিতা তার রুমে শুতে গেল, কিন্তু ললিতার চোখে কিছুতেই ঘুম আসছে না। ঘুমাতে চেষ্টা করে তাও ঘুম আসছে না। ললিতা ভয় লাগছিল, কারণ সে মাকে ছাড়া ঘুম আসত না। মা তাকে ঘুম পাড়িয়ে দিত। হঠাৎ চাচা আমার রুমে আসলো আর বলল, কি রে মা, তুই এখনো ঘুম আসেনি? না চাচা, আমার ঘুম আসছে না। চাচা তখন বলল, আমি জানি তোর মা তোকে ঘুম পাড়িয়ে দিত। আর চলিতা, তুই তো আমার মেয়ের মতো কিছু মনে না করলে আমি তো রুমে থাকি, কারণ তোর মা মারা যাওয়ার পর থেকে লক্ষ্য করছি তুই অনেক ভয় পাচ্ছিস, তাই আজ আমি তোর সাথে থাকি। আমি বলেছিলাম চাচা, আমার বাবা যখন বেঁচে ছিল তখন আমার বাবা আমার পাশে শুয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত, কিন্তু আজ আমার বাবা মা কেহ নাই, আমি একা হয়ে গেছি চাচা। এই বলে ললিতা আবার কান্না শুরু করে দিল। আমি বললাম, কাঁদছিস নামায়, আজ আমি তোকে ঘুম পাড়িয়ে দিত বাবার মতো। আমিও না করলাম না।
কিছুদিন পর চাচা আমায় ডাকল আর বলল, মা, আমার পায়ে অনেক ব্যথা করছে, তুই একটু মালিশ করে দিবি মা, আমি যে ব্যথা সহ্য করতে পারছি না। আমি তেল নিয়ে চাচার পায়ে মালিশ করতে লাগলাম। চাচা বলল, আরও একটু উপরে মা। আমি চাচার মালিশ করে দিলাম। চাচা একটু পর বলল, মা, ব্যথাটা কমে গেছে, আর মালিশ করে দিতে হবে না। ললিতা ভাবতে লাগল, চাচা একটা মেয়ে আছে এবং চাচি আছে, তাদের দিয়ে তো চাচা মালিশ করাতে পারত, কিন্তু আমাকে দিয়ে কেন করায়? আমি একটা দুশ্চিন্তায় পড়ে গেলাম। চাচাকে আমি সন্দেহ হতে লাগল। মনের ভিতর ভয় কাজ করছিল। চাচা মনের ভিতর কি অন্য কোনো উদ্দেশ্য আছে? হঠাৎ আমার এসসি পরীক্ষার সময় এসে গেছে। চাচাকে বললাম, চাচা, আমার তো ৩,০০০ টাকার দরকার, পরীক্ষা দিতে গেলে লাগবে। চাচার আসল রূপটা আমি তখনই দেখতে পাই। চাচা আমাকে বলেছিল, আমায় একটা কথা লাগবে। মা, আমি বলেছিলাম, কি কথা? চাচা তখন আমায় যে প্রস্তাব দিয়েছিল তা শুনে আমার কলিজাটা কেঁপে উঠল। চাচা আমায় বলল, মা, আমি তো ভালোর জন্যই প্রস্তাবটি দিয়েছি। আমি বলেছিলাম, চাচা, আপনি আমায় যে প্রস্তাব দিয়েছেন সেটা আমি মেনে নিতে পারব না। আমাকে যে প্রস্তাবটি চাচা দিয়েছিল তা আমি আপনাদের বলবো, আপনার গল্পটি শুনতে থাকেন। চাচা এমন প্রস্তাব আমায় দিতে পারে তা আমি কল্পনাও করতে পারি না। আমি ভেবেছিলাম চাচা আমায় নিজের মেয়ের মতো দেখেন, কিন্তু আমি যা ভেবেছি তা সম্পূর্ণ মিথ্যা। আমার কাছে এমনটি মনে হয়েছিল, কারণ চাচার উদ্দেশ্য ভালো ছিল না। বলতে ভুলে গিয়েছিলাম, না, বেঁচে থাকতে আমি একদিন অসুস্থ হয়েছিলাম। ডাক্তার বলেছিলেন, আপনার মেয়েকে বাঁচাতে হলো ৩ লক্ষ টাকা কাউন্টারে জমা দিন, নইলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না। আমার মা আমাকে বাঁচাতে এত টাকা কোথায় পাবেন, কারণ তখন আমার বাবা বেঁচে ছিল না। আমার মা টাকার জন্য আমার চাচার কাছে গেলেন, কিন্তু আমার চাচা টাকা দিলেন ঠিকই, কিন্তু একটা শর্ত দিয়েছিলেন। শর্তটা এমন ছিল যে চাচা বলেছিল, মাকে, আপনার মেয়েকে আমরা যা আদেশ করব তাই পালন করতে হবে। কিন্তু মা তো জানত না এমন একটা প্রস্তাব আমাকে দেবে। না, ভেবেছিল চাচা আমার ভালোই চায়। চাচা ৩ লক্ষ টাকা দিলেই শর্ত দিয়ে। তারপর আমার চিকিৎসা হয়, আমি বেঁচে যাই। কিন্তু চাচা আমাকে বললেন, ললিতা, তুই হয়তো এটা মনে মনে ভেবেছিস যে চাচা আমাকে দিয়ে কেন পায়ে ব্যথা সরানোর জন্য মালিশ করায়। আমার স্ত্রী আমার পায়ে মালিশ করলে ব্যথা কমতো না, ব্যথাটা আরও দ্বিগুণ বেড়ে যেত, আর তাই তাকে দিয়ে কখনো মালিশ করাতে চাই না মা। আর 2 পায়ে মালিশ করার সাথে সাথে আমার পায়ে ব্যথা কমে যেত, আর তাই তো কে দিয়ে পায়ে মালিশ করায়। যাই হোক, চাচা আমাকে যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব তা হল একটা মধ্যবয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। লোকটি আরও একটি স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আর সেই লোকটির সাথে চাচা আমার বিয়ে ঠিক করল। আমায় যখন চাচা এই প্রস্তাবটি দিয়েছিল তখন আমি কেঁদে কেঁদে বলেছিলাম, চাচা, আপনিই বড় লোকের হাতে আমাকে তুলে দিন না, আমার জীবনটা শেষ করে দিলেন না। আমি চাচাকে অনুরোধ করেছিলাম। চাচা বলল যে এছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না। এই লোকটিকে এই তো বিয়ে করতে হবে মা, কারণ ওই লোকের টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু ঘরে আরেকটি স্ত্রী আছে। মানুষ কি সতীনের ঘর করতে না মা? তুই আর না করিস না, তুই রাজি হয়ে যা। আমি বলেছিলাম, চাচা, এ বিয়ে আমি করতে পারবো না। চাচা এমন একটা কথা বলল, আমি তো শুনে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে গেলাম, আমার মুখে দিয়ে কোনো কথা বের হচ্ছে না। চাচা আমায় বলল, তোর চিকিৎসার খরচ লোকটি দিয়েছিল, তার বিনিময়ে সে চেয়েছিল তোকে বিয়ে করবে। আমরা কোথাও থাকা খুঁজে পাচ্ছিলাম না। আর এদিকে ডাক্তার বলল, 24 ঘন্টার মধ্যে টাকা না দিতে পারলে তাকে বাঁচানো যাবে না। আর তাই বাধ্য হয়ে আমরা তার কাছ থেকে টাকা নিয়েছিলাম। এখন বোমা, এটা কি আমার অন্যায় হয়েছিল? এটা করার জন্য যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দিস না। আমি তখন কান্না গলায় বললাম, আমাকে কেন সেদিন বাঁচিয়েছিল, আমি মরে গেলে ভালো হতো। কিছুদিন পর চাচা পঙ্গু হয়ে গেল পায়ের সমস্যার জন্য। আমিও চাচাকে আর কষ্ট দিতে চাই না, আর তাই ওই লোকটিকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম। আমার বাকি জীবনটা এভাবেই কেটে গেল। বন্ধুরা, তোমাদের কাছে যদি গল্পটি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।